যোগসাজশেই শত কোটি টাকার মালিক বনে যান রাজস্ব কর্মকর্তা আরজিনা। ৩ বছরে ৫০০ ভরি স্বর্ণ কেনার অভিযোগ। বেনজির মতিউরের বিষয়ে ব্যবস্থা নেবে দুদক। গুলশানে পুলিশের জায়গা দখল করে সাভানা ফুড ও সাদিক এগ্রোর আউটলেট। বাজেট যথাযথ বাস্তবায়নে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কৃচ্ছ্রতা সাধন করতে হবে। আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য আমার মেধাবীদের সাথে। কোটা আন্দোলনে উত্তাল সারা দেশ। বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ। শিক্ষক কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়। এবং এবার কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি। মন্তব্য কাদেরের। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে হামলা, আহত 10। সংবাদ রাতে দেখছিলেন AKSTN টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শিকা আজিজ। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া ওএসটি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। গ্রামে বাড়ি, ঢাকায় আলিশান ফ্ল্যাট, স্বর্ণ ও হীরার গয়না। পরিবারের সদস্যদের নামে জমির মালিক হয়েছেন মাত্র 3 বছরে। দুদকে অভিযোগ পড়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। আরজিনার সাথে মতিউরের ফোন আলাপও এসেছে দেশ টিভির হাতে। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন ফজলে আদিত্য। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব। আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার। ছাগলকাণ্ডের মতিউর আলোচনায় আসার পর 10 জুন দুর্নীতি দমন কমিশনে আরজিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয়, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত যোগসাজশ আছে তার। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন তিনি। অভিযোগ ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। রাজধানীর মিরপুরে 2000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট ক্রয় করতে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। 2020 সালে ঋণ অনুমোদন হয় তার নামে, অথচ 1 বছর আগে এই ফ্ল্যাট কিনেন। 1,30,00,000 টাকায় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশনে দেখানো হয় 68 লাখ। ঋণ নিয়েছে 60 লক্ষ টাকা। গ্রামে 2 তলা বাড়িও করেছেন আরজিনা। আত্মীয় স্বজনের নামে ক্রয় করেছেন জমিও। জমির দলিলও এসেছে দেশ টিভির হাতে। 2018 সাল থেকে 2023 সালের মধ্যে 500 ভরি স্বর্ণ আর 50 ভরি ডায়মন্ড ক্রয় করার অভিযোগ ওঠে দুদকের অভিযোগে। 2022 সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আরজিনা। একদিনে বিনিয়োগ করেন 10 লাখ। মতিউর রহমানের সাথে একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মতিউর আরজিনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে ফোন আলাপে। ঠিক আছে, কালকে যাই। ওকে, আজকে একটু শুক্রবার তো, মানে কি বলে বের হবো কোনো পাচ্ছি না। হ্যাঁ, বাসায় আছে তো, কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবে ঢাকায়, রবিবার সকালে যাবো, তাই কালকে গেলে ভালো হয় একটু। ঠিক আছে, কালকে মনে হয় পারবো না, তাহলে 13 তারিখ মন খারাপ হলো না? একটু মানে শুক্রবার তো, কি মানে কোনো খুঁজে পাচ্ছি না, কি বলবো, বাইরে যে যাবো, আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের যারা অনিয়ম করছেন তারা কিন্তু যারা যে অনিয়ম করতে করতে সংস্থাগুলোকে এক ধরনের খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন, সেবা মান সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেটার জন্য যারা দায়ী তারাই কিন্তু, তাদের উপরে কিন্তু অর্পিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। তো যার ফলে যারা যিনি নিয়ন্ত্রক, তিনি যদি আসলে এই যে অপরাধের সুবিধাভোগী হন, সুরক্ষক হন, তাহলে তো সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে বলে দাবি করেন আরজিনা। নিউজটা কি মানে আমি কি আপনাদের সাথে আসতে পারি? আপনারা আমাকে দেখেন, আমার কি আছে সেটাও দেখেন। আমি আসলে আপনাকে আমি জানি না আমার কি বলা উচিত। আমি মানে জাস্ট আমি খুব অসহায় জীবন যাপন করছি। মতিউরের সাথে সম্পর্কের কারণে ক্ষমতার অপব্যবহার করে আরজিনা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
গুলশানের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গায় দখল করেই আউটলেট করেছে সাবানা এবং সাদিক অ্যাগ্রো। সাবেক আইজিপি বেনজির প্রভাব খাটিয়ে মেয়ের নামে সাবানা ফার্ম প্রোডাক্টস এবং সাদিক অ্যাগ্রোর আউটলেট গড়ে তোলেন। সাদিক অ্যাগ্রো এই আউটলেটেই অতি চড়া দামে প্রতারণার মাধ্যমে ভোক্তাদের গলা কাটা হচ্ছে। দিনের পর দিন এমনটা চলতে থাকলেও তা দেখার যেন কেউ নেই। নূপুর মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন। কোটি টাকার গরু ও 15 লাখে ছাগল বিক্রি করে ক্ষান্ত হয়নি সাদিক অ্যাগ্রো। তাদের তৈরি মিষ্টি ও বেকারি পণ্যের দামও চড়া। গরুর খামারের আড়ালে খাঁটি দুগ্ধজাত পণ্যের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে তারা। তাদের প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া, অভিজাত যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। এসব পণ্যের বিষয়ে নেই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কোনো অনুমোদন, নেই মানের কোনো বালাই, শুধু মুখরোচক আর চাকচিক্যের দোহাই দিয়েই ভোক্তাদের ঠগিয়ে আসছে সাদিক অ্যাগ্রো। খামারে দুধ দেশি গরুর দুধ দিয়েই বানায় না, তাই না? যেমন দেশি গরু গ্রামের 120 টাকা কেজি, উনি তোমার খামার তো 80 টাকা কেজি দুধ, তোমার উন্নত কেমন হইলো? সাদিক অ্যাগ্রো এখানে ওরা সব কিছুর দামই বেশি রাখে, অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে 250 টাকা লাগে। এ বিষয়ে দেশ টিভিটি মোহাম্মদপুরের 7 মসজিদ রোডে সাদিক অ্যাগ্রোর বেকারিতে গেলে ভিতরে ঢুকতে বাধা দেয় প্রতিষ্ঠানটির কর্মীরা। তালা দেওয়া হয় কারখানায়। গোপনে ধারণ করা ছবিতে দেখা যায় নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি করছে নানা ধরনের পণ্য। এলাকাবাসী বলছেন সাদিক অ্যাগ্রোর কোনো পণ্যই খান না তারা। দাম নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। যেরকম পরিবেশে আমরা থাকি আমরা ওইরকম দামি আমরা যাই, ওরকম ফাস্টফুডে বা ওরকম আমরা তো কিনি না, যাই না। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে আছে সাদিক অ্যাগ্রোর আরেকটি বেকারি কারখানা। দেশ টিভির উপস্থিতি দেখে গেটে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়েন শ্রমিকরা। এদিকে গুলশান 2-এ পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে আউটলেট বসিয়েছে সাদিক অ্যাগ্রো। অভিযোগ আছে সাবেক আইজিপি বেনজির এবং সাদিক অ্যাগ্রো মিলে জায়গাটি দখল করেন। সাদিক অ্যাগ্রোর আউটলেটের পাশাপাশি রয়েছে বেনজিরের মেয়ের নামে সাবানা ফার্ম প্রোডাকশন আউটলেট। গুলশানের আউটলেটের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চান না বলে জানান সাদিক অ্যাগ্রোর ম্যানেজার। আমাদের মালিক পক্ষ আছে, আপনি ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করেন, এটা তো শোরুম, এখানে এসে তো কিছু তেমন বলার নেই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেক খায়রুজ্জামান বলছেন অসহায়ত্বের সুযোগে সাধারণ ভোক্তাকে ঠকানো দুর্নীতির শামিল। গ্রাহক কেন তার কাছ থেকে কিনবে? আরেক জায়গায় যেখানে অর্ধেক মূল্যে পাওয়া যায় সেখানে গ্রাহক যাবে না কেন? অর্থাৎ এখানে কিন্তু আমাদের উভয় পক্ষেরই দায় আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে যেহেতু প্রতারণামূলকভাবে এরকম অতি মূল্য বিনিময়ে সে বিক্রয় করছে, তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। পণ্য মূল্য নিয়ে সাদিক অ্যাগ্রোর প্রতারণায় অসহায় সাধারণ ভোক্তারা, তবে এ বিষয়ে নির্বিকার কর্তৃপক্ষ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর কোটি টাকার সেই উচ্চবংশীয় গরুসহ আমদানি করা ব্রাহ্মা জাতের 6টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। অভিযানে দেখা যায় ব্রাহ্মা জাতের এসব গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের কাগজপত্রে জবাই হয়েছে 3 মাস আগেই। পরে গরুগুলো ফের প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে দুদক। শাহাদাত নিশাদের রিপোর্ট। সাদিক অ্যাগ্রোর অনিয়মে এবার দুদকের জালে আটকা পড়ল কোটি টাকার সেই গরু। অবৈধভাবে 2021 সালে 15টি বার্মা জাতের গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। পরবর্তীতে সে ব্রাহ্মা জাতের গরুগুলো সুলভ মূল্যে মাংস হিসেবে বিক্রির জন্য কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের তত্ত্বাবধানে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়। কিন্তু সাদিক অ্যাগ্রো সেগুলো কোরবানির পশু হিসেবে আরম্ভ করে বিক্রি করে। এমন অভিযোগে গেল কয়েকদিন ধরে সাভার, কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দুদকের তল্লাশিতে অবশেষে সেই গরুর সন্ধান মিলেছে মোহাম্মদপুরের চন্দ্রিমা আবাসিক টাউনে। কালীন কমিটির মাধ্যমে তাদের নিকটে হলো এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল। এগুলো মানে জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছিল। কিন্তু সেই গরু মানে জবাই না করে তারা এখন পর্যন্ত জীবিত তার ফার্মে পাওয়া গেছে। দুদক এসব জব্দ করা গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে হস্তান্তর করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। এবার আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজ জিম্মায় গ্রহণ করে আবার তাদের জিম্মায় প্রদান করতেছি। এক্ষেত্রে তারা আইনগতভাবে বাধা থাকবে। এদিকে এই গরুগুলো মাংস বিক্রির কথা থাকলেও এখানে কিভাবে তা এলো, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক। না, দায়টা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি
যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। প্রাণী সম্পদ অধিদপ্তর এই মাংসগুলো পেয়েছে, যে পরিমাণ মাংস পাওয়ার কথা প্রত্যেকটা কেন্দ্রে সেই পরিমাণ তারা পেয়েছে। উদ্দেশ্য ছিল তো মাংস বিতরণ করা, সেটা সম্পন্ন হয়েছে, সাকসেস হয়েছে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অনুসন্ধান পর্যায়ে গ্রেপ্তারের ক্ষমতা রাখে দুদক। কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আপিল বিভাগের যে রায় 21 ডিএলসি আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে, খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সব কিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। নতুন অর্থ বছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এই আহ্বান জানান সংসদ নেতা। জানান, দেশের যে কোনো দুর্যোগে সবার আগে এগিয়ে যায় আওয়ামী লীগ। ইফতেখার রেজার রিপোর্ট। ধন্যবাদ। 40 ঘন্টারও বেশি সময় যাবৎ 236 জন সংসদ সদস্যের বাজেটের উপর বক্তব্য শেষে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করেন, গেল বছরের তুলনায় 4.6 গুণ বেশি বাজেট ধরা হয়েছে এবারের অর্থ বছরে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি খরচে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশনাও দেন তিনি। মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। এবং সেই ক্ষেত্রে আমি আরও বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে ঐক্যতা সাধন করতে হবে। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, তাই বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের দরজা বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। যখন আমাদের এই অঞ্চলে সাবমেরিন কেবল আসে, বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত, সেই অফার পেয়েছিল, খালেদা জিয়া করতে দেয়নি কেন? সব তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া রেল ও নৌপথ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশ মিলে যোগাযোগ ও ট্রানজিট ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ, নৌপথ যোগাযোগ বন্ধ ছিল আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি। আজকে যে ভারত রেল নিয়ে যাবে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 8,68,000 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করেছে সরকার। 2035 সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের কথাও জানান প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে চাকরি প্রার্থীরা। এর মধ্যে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে, আর ময়মনসিংহে অবরোধ করা হয় রেলপথ। এ সময় বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বেলা 4টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে সমবেত হয় আন্দোলনকারীরা। এর আগে বেলা 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শাহবাগ সহ পুরো রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একদিকে স্লোগান, আরেকদিকে যানজটে বসে কেউ ঘুমায়, আবার কেউ বাদাম খেয়ে সময় পার করে কয়েক ঘন্টা।
গণতান্ত্রিক একটি দেশে 56% 55% কোটা কখনোই থাকতে পারে না। মেধাভিত্তিক আমাদের সবাইকে চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বোধহয় আমরা আজকে রাজপথে আছি। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য আমাদের মেধাবীদের সাথে। হাইকোর্ট যতদিন পর্যন্ত না 18 পরিপত্র পুনর্বহাল করতেছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। এছাড়া কোটা বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য শাহনেওয়াজের এক প্রশ্নের টেবিলে উপস্থাপিত জবাবে এই তথ্য দেন তিনি। মন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়লে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বাড়বে। এতে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। এদিকে জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রোমানা আলী বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে তৃতীয় দিনের মতো অচল প্রতিটি ক্যাম্পাস। আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। জানান, কারো কথায় বন্ধ হবে না যৌক্তিক আন্দোলন। মাজহারুল ইসলামের প্রতিবেদন। নতুন শিক্ষার্থীর পদচারণায় সরব থাকার কথা ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু শিক্ষকদের কর্মবিরতিতে কার্যত অচল সব প্রতিষ্ঠান। ক্লাস পরীক্ষা না হয় উদ্বিগ্ন নবাগত সহ সব শিক্ষার্থী। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমরা এখন পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে ক্যাম্পাসে থাকবো নাকি বাসায় যাব, কবে ক্লাস শুরু হবে। এটা আমরা সত্যি একটা বিভাগের মধ্যে আছি। প্রত্যয় স্কিমকে কেন্দ্র করে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ জানান শিক্ষকরা। আমরা খুব ব্যথিত হয়েছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যেভাবে বলেছেন এটি অযৌক্তিক, আপনাকে আমরা মনে হচ্ছে আপনি অযৌক্তিক কথা বলেছেন, আমরা যৌক্তিক। সুতরাং আমরা মনে করছি যে এভাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি কথা না বলে আপনি কতটা যৌক্তিক তা বোঝানোর জন্য আমাদের সাথে বসুন, আমরা সেই আহ্বান জানাচ্ছি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রত্যয় স্কিমের ব্যাখ্যাকে শুভঙ্করের ফাঁকি বলে উড়িয়ে দেন তারা। গতকালকে একটা বিজ্ঞপ্তি এসেছে, তারা কিন্তু আন্দোলনের যৌক্তিকতাটা সেখানেই স্বীকার করে নিয়েছে। তবে পদ্ধতিটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন কি কি সুযোগ সুবিধা আবার দিবেন, দেওয়ার মালিক তো আপনারা না। মহাসড়কের যে আত্মশ্লাঘা করছেন সেটাকে যদি সাস্টেইনেবল করতে চান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরির যে প্রচেষ্টা নিচ্ছেন সেইটি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষ এবং গবেষণাগারে ফিরিয়ে যেতে প্রস্তুত করুন। এদিকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জানান, বৈঠকে দাবির সুরাহা না হলে চলবে আন্দোলন। উনি ব্যাপারগুলো জানছেন, শুনছেন, এবং উনি বলে আমি জানিও ব্যাপারটা। তো আমি বলছি প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলে আনতে হবে, আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অনিশ্চয়তার মুখে পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ের সমাবেশ করছে বিএনপি। এর মধ্যে নাটোর ও পটুয়াখালীতে হামলার ঘটনা ঘটেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে সরকার আবারও দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে চাইছে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দলের কেন্দ্রীয় নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্তত 10 জন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী শহরের হোটেল আল কায়সারের পেছনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অতর্কিত হামলায় আহত হন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। খবর পেয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাগেরহাটে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। পরে পূর্ব নির্ধারিত সমাবেশ করতে না পেরে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি। বাগেরহাটে আমরা কোন প্রোগ্রাম দীর্ঘদিন আমরা করতে পারি, যদি একটা সাধারণ আমাদের আহ্বায়ক কমিটির মিটিংও ডাকি আমাদের অফিসে, আমরা পুলিশে আমাদের যে অফিসে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, বন্দী অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় নিতে হবে সরকারকে। একজন মায়ের সন্তান হিসাবে আরেক মায়ের কাছে আকুল আবেদন, মিথ্যা মামলায় হিংসার বশবর্তী হয়ে আমাদের মাকে আর কারাগারে আটক রেখেন না। যদি অতি সত্বর মুক্তি না দেন, কোন দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব শুধু আপনাকেই বহন করতে হবে। দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির সমাবেশে হামলা ও বাধার নিন্দা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে। এই কারণে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। আমি এর তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না, ঘৃণাই শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের ওপরে বিএনপি পরজীবীর মতো ভর করেছে, দলটির কেন্দ্রীয় নেতারা আতঙ্কে আছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন জোরদার হচ্ছে না। প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী ও সচিবরা সৎ থাকলে সেই মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করতে পারে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জন্মজয়ন্তী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভার। সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল ও স্লোগানে আলোচনা সভাকে জনসভায় পরিণত করে। আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে বলেন, বেগম জিয়ার মুক্তি করার দাবি জানিয়ে দেশকে আরও উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করে বলেন, বিএনপির নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই ক্ষমতায় আসার। বিএনপি জামাত এটা নির্বাচনকে ভয় পায়, এটা নির্বাচনে বিশ্বাস করে না, এটা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন, আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির আন্দোলনে জোর নেই। মির্জা ফখরুল সহ বিএনপির নেতারা এখন তারেক আতঙ্কে আছে। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায়। এ সময় তিনি আরো বলেন, কোটা আন্দোলনে সবসময় ছিল তাদের উপরে বিএনপি পরজীবীর মতো ভর করেছে। বলে যে শিক্ষকের আন্দোলন, তার সাথে তারা আছে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
পদ্মা সেতুর কাজ শেষ, আগামী শুক্রবার মাওয়া প্রান্তে হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান। জানান, পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত 1,27,00,000 যানবাহন চলাচল করেছে। প্রতিদিন গড়ে যান চলাচল করছে 19,000-এর মতো। টোলের মাধ্যমে রাজস্ব এসেছে 1,661 কোটি টাকা। প্রতিদিন আসছে 2,30,00,000 টাকা। সভায় রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে 2024-25 অর্থ বছরের জন্য সৌদি আরব ও রাশিয়া থেকে 70,000 মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়। এতে মোট ব্যয় হবে 344,38,30,000 টাকা। জাতীয় সংসদে আগামী মাসে প্লাস্টিকের বোতল নিষিদ্ধে বিল পাশ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বুধবার পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক এবং রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং পরিবেশ মেলার শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। মাননীয় স্পিকারের সাথে কথা হচ্ছিল এবং উনিও বলছিলেন যে আমাদের জাতীয় সংসদে হয়তো আগামী মাস থেকে এই যে আপনার প্লাস্টিকের যে বটলগুলো থাকে এগুলো নিষিদ্ধ করা হবে। পরিবেশ যদি আমরা সংরক্ষণ না করতে পারি তাহলে আসলে আমরা যে ধরনের জীবনের প্রত্যাশা করি সেটা পাওয়াটা অনেক কষ্টকর। আগামী 50 বছর বাংলাদেশের চেহারাটা কি হবে, বাংলাদেশের জীবন মানটা কেমন হবে, সেটা যদি আমরা একটু ভাবি, সেখানে অবশ্যই আমাদেরকে পরিবেশ, জীববৈচিত্র্য, আমাদের বন এগুলো নিয়ে ভাবতে হবে। রাজুক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়েছে, মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে 41,46,845 কোটি টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। আর তার স্ত্রী শাহানা পারভিনের নামে 1,58,73,152 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে, যা তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে ওই সম্পদ গড়েছেন বলে মনে করে দুদক। কয়েকদিনের টানা বর্ষণে ফেনী, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, দোকানপাট, ফসলি জমি, বাড়িঘর সহ গ্রামের পর গ্রাম। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ। অন্যদিকে গেল 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে পানি। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সারা দেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে রাস্তাঘাট, ফসলি জমি, বাড়িঘর সহ প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ফেনীতে মুহুরী নদীর বাঁধের 6টি স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফুলগাজী উপজেলার অংশে নতুন করে আরও 2টি স্থান ভাঙনে 2 উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, নষ্ট হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মাল ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর। এ পর্যন্ত পানি বারবার উঠে এখানে এর থেকে পর্যন্ত বৃত্তবাজ মানে এই জায়গা 100 কোটি টাকার ওষুধ লোকসান আইব মানে খালি এই জায়গাটা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মুহুরী ও কহুয়া নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে 2 উপজেলার 10 হেক্টর আউশ, 5.5 হেক্টর গ্রীষ্মকালীন সবজি ও 12.5 হেক্টর জমির আমন বীজতলার ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা সদর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। 3টি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। হাওরের গ্রামগুলোতে নতুন করে পানি প্রবেশ করেছে। দ্বিতীয় ধাপের বন্যায় প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন।
বৃষ্টি আর পাহাড়ি ঢল না থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে কমেছে সুরমা, জাদুকাটা সহ সব নদীর পানি। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নেমেছে সুনামগঞ্জ পৌর শহর থেকেও। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মকর্তা নাই, বিপদ পড়েছি হঠাৎ, আল্লাহ ভরসা আর কিছু নাই। উজানের ঢল ও গত দুদিনের বৃষ্টিপাতে আবারও উত্তরে লালমনিরহাটে তিস্তা, ধরলা, সিঙ্গিমারি সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ভারী বৃষ্টিপাত হলে তিস্তার পানি আরও বাড়তে পারে। এই 3-4 দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে, আমরা খুব বেকুব অবস্থায় আছি, রাতে আমাদের ঘুমও হচ্ছে না। এখন এই যে টুকি বন্যা হয় এতে আমাদের বীজতলা নষ্ট হচ্ছে, আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। এদিকে কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত 20,000 পরিবার। সেই সঙ্গে পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, পাট ও মৌসুমী সব ফসল। টুম্পা আফরোজ,